আমাদের চরিত্র ধীরে ধীরে নিজের মূল্য বুঝতে শুরু করেছিল, কিন্তু এই এপিসোডে সে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অন্যদের সাফল্য দেখে ভেতরে তৈরি হওয়া চাপ। আমরা দেখব কিভাবে সোশ্যাল মিডিয়ার একের পর এক পোস্ট, বন্ধুর নতুন চাকরি, পরিচিতের বই প্রকাশ, সহকর্মীর বিদেশ যাত্রা তাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি কি পিছিয়ে পড়ছ? কিন্তু আগের মতো সে ভেঙে পড়বে না, বরং আমরা দেখব তার ভেতরই ধীরে ধীরে একটা উপলব্ধি তৈরি হচ্ছে। প্রত্যেকের গতি আলাদা, প্রত্যেকের পথ আলাদা। এই এপিসোডে আমরা জানব তুলনা কেন মানুষের স্বাভাবিক প্রবণতা, নিজের বিহাইন্ড দ্য সিনস আর অন্যের হাইলাইট রিলের মধ্যে পার্থক্য, কিভাবে নিজের অগ্রগতি দেখতে শেখা যায় অন্যের মাপকাঠিতে না মেপে, ছোট ছোট অর্জনগুলো চিনতে পারার গুরুত্ব, এবং সবচেয়ে বড় কথা, নিজেকে নিজের মতো করে মেনে নেওয়ার প্রথম পদক্ষেপ। এপিসোড জুড়ে আমরা দেখব চরিত্রটি হঠাৎ করে জ্ঞানী হয়ে যাচ্ছে না, বরং ধীরে ধীরে প্রতিটি ছোট ঘটনার মধ্য দিয়ে শিখছে কিভাবে তুলনার ফাঁদ চিনতে হয় আর কিভাবে সেটা থেকে বেরিয়ে নিজের পথে এগিয়ে যেতে হয়। সকাল 9:30। জানালার পাশে দাঁড়িয়ে আছে ও, চায়ের কাপটা হাতে, কিন্তু চা প্রায় ঠান্ডা হয়ে গেছে। ওর দৃষ্টি আটকে আছে মোবাইল ফোনের স্ক্রিনে। ফেসবুকের নিউজ ফিডে একের পর এক পোস্ট। ওর সিনিয়র এক সহকর্মী সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানিতে জয়েন করেছে। আরেকজন লেখক বন্ধুর বই বেরিয়েছে, ইতিমধ্যে দ্বিতীয় সংস্করণ। কলেজের এক ব্যাচমেট প্যারিস থেকে ছবি আপলোড করেছে, আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে, মুখে প্রশান্তির হাসি। স্ক্রিনটা নিচের দিকে স্ক্রল করেও, আরও ছবি, আরও সাফল্য, আরও এগিয়ে যাওয়ার গল্প। ওর নিজের জায়গাটা কেমন যেন স্থির মনে হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ও যেখানে আছে ঠিক সেখানেই আছে, কোনো বড় পরিবর্তন নেই, কোনো চমকপ্রদ অগ্রগতি নেই, শুধু নিয়মিত রুটিন, সকালে ওঠা, কাজ করা, কিছু পড়া, মাঝে মধ্যে লেখা। হঠাৎ মনে হচ্ছে ও কি পিছিয়ে পড়ছে? এটা নতুন অনুভূতি নয়, গত কয়েক মাসে ও এই অনুভূতির সাথে পরিচিত হয়ে গেছে, কিন্তু আগের মতো তীব্রতা নেই। এখনও শুধু দেখছে, ভেতরে একটা চাপ তৈরি হচ্ছে, কিন্তু সেই চাপ ওকে গ্রাস করে ফেলছে না। ও চায়ের কাপটা টেবিলে রাখে, জানালার বাইরে তাকায়। রাস্তায় মানুষ চলছে, কেউ তাড়াতাড়ি হাঁটছে, কেউ আস্তে, কেউ সাইকেলে, কেউ রিকশায়, সবাই নিজের গতিতে এগোচ্ছে। কিন্তু ওর মন এখনও সেই তুলনার হিসেব থেকে বেরোতে পারছে না। ও ভাবে, ওই সহকর্মীটা ওর চেয়ে কম অভিজ্ঞ ছিল একসময়, এখনও অনেক বড় জায়গায়, আর ও এখনও ছোট একটা টেবিলে বসে নিজের প্রকল্প নিয়ে হিমশিম খাচ্ছে। ওই লেখক বন্ধুটার বয়সও ওর কাছাকাছি, ওর প্রথম বই এখনও শেষ হয়নি, আর ওর বন্ধুর দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। আমি কেন এগোতে পারছি না? প্রশ্নটা মনের ভেতর ঘুরছে। ও চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়। আগের দিনগুলোতে ও শিখেছে নিজের অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করতে। এখনও চেষ্টা করে শুধু দেখার এই চাপটা কোথা থেকে আসছে, এটা আসলেই ওর নিজের অনুভূতি নাকি বাইরের কোনো প্রভাব। ও আবার ফোনের দিকে তাকায়, এবার অন্য একটা পোস্ট চোখে পড়ে। এক বন্ধু লিখেছে, সফলতার সংজ্ঞা বদলে ফেলো, তোমার গতি, তোমার পথ, তোমার সময়। ও জানে এই কথাগুলো, বহুবার শুনেছে, কিন্তু আজ এই কথাগুলো হঠাৎ করে কাজ করছে না। কারণ বাস্তবতা হলো, তুলনা করাটা মানুষের স্বভাব, আর সবচেয়ে খারাপ তুলনা হলো যখন তুমি জানো না অন্যের পেছনের গল্পটা কি। ও ভাবে, ওই সহকর্মীটা কি রাত জেগে কাজ করে? ওর পরিবার থেকে কতটা সাপোর্ট পায়? কত বছর ধরে সে এই সুযোগের জন্য অপেক্ষা করছিল? ওই লেখক বন্ধুটার প্রথম পাণ্ডুলিপি কতবার প্রত্যাখ্যাত হয়েছিল? তার প্রথম বই বেরোতে কত সময় লেগেছিল? প্যারিসে যাওয়া ব্যাচমেটটা কি জানে ওর কতদিনের সঞ্চয় খরচ হয়েছে এই ট্রিপে, নাকি ওর পরিবার থেকেই সব ব্যবস্থা করে দিয়েছে? ও জানে না, জানার কোনো উপায় নেই। তবুও তুলনা থামছে না। ও টেবিলের কাছে গিয়ে বসে, একটা খালি খাতা খোলে, কলম হাতে নেয়, লিখতে শুরু করে। আমার গতি, আমার পথ, আমার সময়। শব্দগুলো কাগজে ফুটে ওঠে, কিন্তু ওর মন এখনও অস্থির, কারণ এই কথাগুলো বিশ্বাস করা সহজ নয়, বিশেষ করে যখন চারপাশের সবাইকে এগিয়ে যেতে দেখা যায়। ও আবার ফোনের দিকে তাকায়, একটা নোটিফিকেশন এসেছে, আরেক বন্ধুর পোস্ট, নতুন চাকরি, নতুন শহর, নতুন জীবন। ও ফোনটা উল্টে রাখে টেবিলের উপর। বাইরের পৃথিবী যেন ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে,
তোমার জায়গাটা ছোট, তোমার অগ্রগতি ধীর, তুমি পিছিয়ে পড়ছ। কিন্তু ভেতরের কণ্ঠটা আস্তে আস্তে বলছে, অপেক্ষা করো, শুধু দেখো, প্রতিক্রিয়া দেখাতে তাড়াহুড়ো করো না। ও জানালার বাইরে তাকিয়ে থাকে, একটা মেঘ ভেসে যাচ্ছে ধীরে ধীরে, আরেকটা মেঘ দ্রুত এগোচ্ছে। কোনটা ভালো, কোনটা সঠিক? মেঘের কোনো গতি ঠিক নেই, শুধু ভেসে চলা। ও ভাবে, হয়তো আমিও শুধু ভেসে চলছি নিজের গতিতে, কিন্তু এই গতি কি যথেষ্ট? প্রশ্নটা থেকে যায়, উত্তর এখনও অধরা। বিকেল 4টে। ও অফিসের কাজ শেষ করে বাসায় ফিরেছে, কিন্তু মন এখনও সকালের সেই অস্থিরতার মধ্যেই আটকে আছে। ও ল্যাপটপ খোলে, কাজের ইমেল চেক করে, তারপর অজান্তেই আবার খুলে ফেলে সোশ্যাল মিডিয়া, যেন একবার না দেখলে কিছু হারিয়ে ফেলবে, এই অদ্ভুত এক ধরনের তাড়না। স্ক্রিন জুড়ে এখন আরও বেশি পোস্ট। একটা পেজে একজন তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার, মাত্র 25 বছর বয়সে তার 3টি সফল ব্যবসা। আরেকটা গ্রুপে কেউ লিখেছে 30-এর আগেই যা অর্জন করা জরুরি। লিস্টটা দেখে ওর নিজের অর্জনগুলো খুব ছোট মনে হয়। ও স্ক্রল করতে থাকে, যেন নিজের যন্ত্রণা নিজেই বাড়িয়ে নিচ্ছে, থামতে ইচ্ছে না করে, অথচ প্রতিটা পোস্টই ওকে আরও একটু নিচে নামিয়ে দিচ্ছে। হঠাৎ একটা পোস্ট ওর চোখ আটকে দেয়। একজন মনোবিদ লিখেছেন, তুলনা ইজ হিউম্যান নেচার, কিন্তু সবচেয়ে খারাপ তুলনা হল যখন তুমি তোমার বিহাইন্ড দ্য সিনসকে অন্যের হাইলাইট রিলের সাথে কম্পেয়ার করো। ও থমকে যায়। কথাগুলো খুব সহজ, কিন্তু খুব গভীর। ও ভাবে, হ্যাঁ, আমি তো শুধু দেখছি তাদের সাফল্যের মুহূর্তগুলো। কে জানে ওই উদ্যোক্তার কত রাত ঘুম হয়নি, কত ব্যর্থতা সে পেরিয়ে এসেছে, কত লোক তার পিছনে কথা বলেছে। আমি দেখছি না তাদের স্ট্রাগল, দেখছি শুধু রেজাল্ট। ও আবার চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়। আগের মতো ভেঙে পড়ছে না, কিন্তু মনের ভেতর একটা টানাপোড়েন চলছে। একদিকে যুক্তি বলে, সবার গতি আলাদা, অন্যদিকে অনুভূতি বলে, তবে আমি এত পিছিয়ে কেন? ও রান্নাঘরে যায়, এক গ্লাস পানি খায়। ঠান্ডা পানি গলা বেয়ে নামার সময় মনে হয় যেন এই পানি ওকে শান্ত করার চেষ্টা করছে। ফিরে এসে ও ল্যাপটপে টাইপ করা শুরু করে, নিজের জন্য, অন্য কারো জন্য নয়, শুধু নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি যেখানে আছি সেটা খারাপ জায়গা নয়, আমি কিন্তু এগোচ্ছি। আমার গতি ধীর হতে পারে, কিন্তু আমি থেমে নেই। গত কয়েক মাসে আমি কতটা বদলেছি সেটা কি আমি দেখছি? ও থামে, কলমটা টেবিলের ওপর রাখে। সত্যি কথা হলো, ও আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। আগে এই ধরনের তুলনা ওকে সারা দিন অচল করে রাখত। আজ শুধু অস্থির করছে, কিন্তু কাজ থামিয়ে দেয়নি। সকালে অফিসের কাজ ঠিকঠাক করেছ, দুপুরে খেয়েছ, বিকেলে বাসায় ফিরেছ, অর্থাৎ জীবন চলছে। এটা কি অগ্রগতি না? ওর মনে পড়ে যায়, গত কয়েক এপিসোডে ও যেভাবে নিজের মূল্য বুঝতে শুরু করেছিল, সেগুলো কি আজকের এই অনুভূতির সাথে বেমানান? না, বেমানান নয়, বরং সেগুলোই ওকে আজ ধরে রেখেছে। ওই শিক্ষাগুলো আজ কাজ করছে। তবুও মন পুরোপুরি শান্ত না। ও আবার ফোনের দিকে তাকায়। আরেকটা পোস্ট, এক ফ্রিল্যান্সার লিখেছে, আজ 5 বছর আগের নিজেকে দেখলাম, কত কিছু শিখেছি, কত দূর এগিয়েছি। ও মুচকি হাসে। এই পোস্টটা ভালো লাগে, কারণ এখানে তুলনা নেই, শুধু নিজের যাত্রার হিসাব। ও ভাবে, হয়তো এটাই আসল উপায়, নিজের সাথে নিজের তুলনা করা। আজ আমি কি গতকালের চেয়ে একটু ভালো? এই সপ্তাহে আমি কি নতুন কিছু শিখেছি? এই মাসে আমি কি আগের মাসের চেয়ে একটু এগিয়েছি? ওর মনে হয়, হ্যাঁ, হয়তো একটু একটু করে এগিয়েছি, খুব বড় লাভ না, কিন্তু পিছিয়েও যায়নি। জানালার বাইরে সূর্য ডুবছে, আকাশে কমলা আভা, দিন শেষ হচ্ছে। ও ভাবে, আজকের দিনটাও শেষ হলো। তুলনার চাপ ছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি দেখেছি, অনুভব করেছি, কিন্তু ডুবে যাইনি। এটাই কি স্থিততা না? উত্তরটা হয়তো পুরোপুরি পরিষ্কার না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ও আর আগের মতো নেই। পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে, কিন্তু হচ্ছে। ও জানালা বন্ধ করে, আলো জ্বালায়, নতুন করে কাজ শুরু করার জন্য প্রস্তুত হয়। কারণ জীবন তো চলবেই, তুলনা আসবেই, কিন্তু ও এখন শিখছে কিভাবে তুলনাকে পাশে সরিয়ে নিজের পথে এগোনো যায়। রাত 8টা। ও খাওয়া সেরেছে, এখন ড্রয়িং রুমের সোফায় বসে। বই হাতে, কিন্তু পড়ায় মন নেই। চোখ বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছে। 9টায় একটা অনলাইন ওয়েবিনার আছে। সফল উদ্যোক্তাদের গল্প শিরোনাম। ও জানে এই ওয়েবিনার দেখলে আবার তুলনার চাপ বাড়বে। তবুও দেখতে ইচ্ছে করছে, কারণ ভেতরে এখনও একটা কৌতূহল আছে।
অন্যরা কিভাবে এগোচ্ছে সেটা জানার। সেই সাথে আছে একটু অস্থিরতা, একটু আশঙ্কা। ঠিক ৯টায় ওয়েবিনার শুরু হয়। স্ক্রিনে ভাসছে ৩জন তরুণ উদ্যোক্তার ছবি। তাদের গল্প শুনতে শুনতে ওর মনে হয় ওরা কত পরিষ্কার, কত আত্মবিশ্বাসী। ওরা জানে ঠিক কোন দিকে যাচ্ছে, অথচ ও এখনও নিজের পথ খুঁজে বেড়াচ্ছে। একজন বলছেন, আমি যখন শুরু করি তখন প্রতিদিন ১৮ ঘন্টা কাজ করতাম। কোনো ছুটি ছিল না, কোনো সামাজিক জীবন ছিল না, শুধু কাজ আর কাজ। ও শুনছে, কিন্তু মনের ভেতর অন্য কিছু ঘুরছে। ও কি এতটা দিতে পারবে? ওর কি সেই ত্যাগ স্বীকার করার সাহস আছে? আরেকজন বলছেন, প্রথম ২ বছর কোনো আয় ছিল না। পরিবার বলতো, পাগল হয়ে গেছিস। বন্ধুরা দূরত্ব বাড়িয়ে নিল, কিন্তু আমি থামিনি। ওর মনে হয় ও তো মাত্র কয়েক মাস ধরে চেষ্টা করছে, আর ওর ভেতরেই কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে জাগে। তাহলে ও যারা এত দূর এসেছে তাদের সাথে নিজের তুলনা করছে কিভাবে? ওয়েবিনার শেষ হয় রাত 10:30টায়। ও ল্যাপটপ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ভেতরে। আগের মতো হতাশা নয়, বরং এক ধরনের বাস্তবতা উপলব্ধি। ও বুঝতে পারছে সফলতা মানে শুধু ফলাফল দেখা না। সফলতা মানে সেই পথটা দেখা, যেখানে অন্ধকার ছিল, যেখানে পথ ছিল না, যেখানে কেউ বিশ্বাস করত না। ও ভাবে, ওরা যারা আজ ওয়েবিনারে কথা বলল, তারা কি জন্ম থেকেই এখানে ছিল? না, তারাও একসময় শুরু করেছিল, ঠিক আমার মতো। শুধু পার্থক্য হল তারা থামেনি। কিন্তু ও থামেনি তো। ও তো এখনও চলছে, ধীরে হলেও চলছে। ও উঠে যায়, জানালার কাছে দাঁড়ায়। রাতের শহর, দূরে কোথাও আলো জ্বলছে, আরও কোথাও নেভানো। কেউ জেগে কাজ করছে, কেউ ঘুমিয়ে, কেউ এগোচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। ওর মনে পড়ে যায় কিছুদিন আগে ও এক জায়গায় পড়েছিল, জীবন রেস না, যাত্রা। তুমি যদি রেস ভাবো তাহলে সব সময় কেউ না কেউ তোমার চেয়ে এগিয়ে থাকবেই। কিন্তু যদি যাত্রা ভাবো তাহলে শুধু তোমার পথটা গুরুত্বপূর্ণ। সেদিন ওই কথাগুলো পড়ে খুব ভালো লেগেছিল, কিন্তু আজও বুঝতে পারছে কথাগুলো বোঝা আর মেনে নেওয়া এক জিনিস না। মেনে নিতে হলে বারবার নিজেকে মনে করাতে হয়। ও ফোন হাতে নেয়, এবার আর সোশ্যাল মিডিয়া না, ওপেন করে একটা নোট অ্যাপ, লিখতে শুরু করে। আজ ২৪ তারিখ, ওয়েবিনার দেখলাম, তুলনা হলো, কিন্তু ভেঙে পড়িনি। শুধু বুঝলাম সফলতার পেছনে অনেক অদেখা গল্প থাকে। আমার গল্পও কেউ দেখছে না, কিন্তু সেটা ঠিক আছে। লেখা শেষ করে ও ফোন রাখে। হঠাৎ একটা মেসেজ আসে। এক বন্ধু লিখেছে, কিরে, তোর লেখা কেমন চলছে? কিছু পাবলিশ করছিস? ও একটু থামে, উত্তর দেয়, ধীরে ধীরে, নিজের সময় মতো এগোচ্ছি। বন্ধু রিপ্লাই দেয়, ঠিক আছে, নিজের গতিতে চলা সবচেয়ে জরুরি। দৌড়াতে গিয়ে পড়ে যাওয়ার চেয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো ভালো। ও হাসে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় সত্যি। ও আলো নিভিয়ে দেয়, ঘুমানোর জন্য প্রস্তুত হয়। আজকের দিনটা শেষ। আরেকটা দিনও শিখেছে, তুলনা আসবেই, চাপ আসবেই, কিন্তু সেগুলো ওকে আর অচল করতে পারছে না। এখনও শুধু দেখছে, বুঝছে, আর নিজের পথে এগোচ্ছে। গতি কম থাক, কিন্তু থেমে নেই। এটাই এখন ওর কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। সকাল 7টা। ও ঘুম থেকে উঠেছে। গত রাতের চিন্তাগুলো এখনও মনে আছে, কিন্তু আজ অন্যরকম লাগছে, যেন একটা নির্ণয় নেওয়ার সময় এসছে। ও ফ্রেশ হয়ে নাস্তা করে, তারপর টেবিলে বসে, সামনে খাতা আর কলম। ফোনটা কিছুক্ষণের জন্য অন্য ঘরে রেখে আসে, কারণ আজও চায় সম্পূর্ণ নীরবতা। ও লিখতে শুরু করে, আমার তুলনার তালিকা। প্রথমেও লেখে সেই সহকর্মীর নাম যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। তার পাশে লেখে, বেতন ভালো, পজিশন ভালো, কিন্তু ওর কাজের চাপ কেমন, ও কি খুশি? তারপর লেখে সেই লেখক বন্ধুর নাম যার ২য় সংস্করণ বেরিয়েছে। পাশে লেখে, ওর প্রথম বই কতবার রিজেক্ট হয়েছিল, ও কি এখনও লেখে, নাকি শুধু বই বিক্রির পিছনে ছুটছে? ও থামে, আবার লেখে। তারপর লেখে সেই ব্যাচমেটের নাম যে প্যারিসে ছবি আপলোড করেছে। পাশে লেখে, ওর ভেতরটা কি শান্ত, নাকি বাইরের আলো ভেতরের অন্ধকার ঢেকে রেখেছে? ও থামে। এই প্রশ্নগুলোর কোনো উত্তরও জানে না, জানার কোনো উপায়ও নেই, কিন্তু এই প্রশ্নগুলো ওকে একটা জিনিস বুঝতে সাহায্য করে, আমি যাদের সফল মনে করি তাদের জীবন আসলে কেমন সেটা আমি জানি না। ও আবার লিখতে থাকে, এবার নিজের তালিকা বানায়। আমার অগ্রগতি। গত ৩ মাসে আমি প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা লিখেছি।
আমি 10টি বই পড়েছি যা আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। আমি নিজের ভয়গুলো চিনতে শিখেছি। আমি প্রতিদিন সকালে উঠে ধ্যান করার চেষ্টা করি। সব দিন পারি না, কিন্তু চেষ্টা করি। আমি নিজের সাথে সৎ হতে শিখেছি। আমি অন্যের সাফল্যে খুশি হতে শিখেছি। এখনও পুরোপুরি পারি না, কিন্তু আগের চেয়ে ভালো। ও তালিকাটা পড়ে দেখে। এতদিন ও শুধু দেখেছে কি হয়নি, আজ দেখছে কি হয়েছে। ছোট ছোট অর্জন, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই তো ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ে যায়, একবার এক মনোবিদের লেখা পড়েছিলেন, আমরা নিজের 90% খারাপ দিক নিয়ে ভাবি, আর অন্যের 10% ভালো দিক নিয়ে। এই অসম হিসাবটাই আমাদের কষ্ট দেয়। ও এখন বুঝতে পারছে, হ্যাঁ, এই অসম হিসাবই আসল সমস্যা। আমি অন্যের শুধু ভালো দিকগুলো দেখি, আর নিজের শুধু খারাপ দিকগুলো। ফলে হিসাব মেলানো সম্ভবই না। ও চায়ের কাপ হাতে নিয়ে ব্যালকনিতে যায়। সকালের রোদ এখন আরও তীব্র। পাশের বাড়ির ছাদে কেউ কাপড় কাচ্ছে। নিচের রাস্তায় সবজি বিক্রেতা ডাকছে। ও ভাবে, এই সবজি বিক্রেতা কি কখনো ভাবে আমি কেন একজন ডাক্তার হতে পারলাম না? ও কি নিজেকে ব্যর্থ মনে করে, নাকি ও শুধু সবজি বিক্রি নিয়েই ব্যস্ত থাকে? সম্ভবত ও ব্যস্ত থাকে, কারণ ওর বেঁচে থাকার লড়াই ওকে অন্যদিকে ফিরে তাকানোর সময় দেয় না। অথচ ওর জীবন হয়তো অনেক কঠিন, তবুও থেমে নেই। ওর মনে হয়, আমার জীবন তো ওর চেয়ে অনেক সহজ। আমার মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। আমার পরিবার আছে, বন্ধু আছে, কাজ আছে। তাহলে আমি কেন এত অসন্তুষ্ট? কারণ আমার চাহিদা মৌলিক না। আমার চাহিদা হচ্ছে অন্যদের মতো হওয়া, অন্যদের চেয়ে এগিয়ে থাকা, অন্যদের কাছে সফল বলে বিবেচিত হওয়া। এবং এই চাহিদার কোনো শেষ নেই। ও গভীর শ্বাস নেয়, চায়ের কাপ শেষ করে, আবার টেবিলে ফিরে আসে। খাতায় আরও কিছু লিখতে থাকে। আমার নতুন সিদ্ধান্ত। 1, আমি অন্যের সাথে নিজের তুলনা বন্ধ করতে পারব না, সেটা আমি মেনে নিলাম। কিন্তু আমি চেষ্টা করব তুলনা যেন আমাকে ভেঙে না দেয়, বরং শেখায়। 2, আমি প্রতিদিন নিজের অগ্রগতির একটি ছোট তালিকা করব, এমনকি খুব ছোট অগ্রগতি হলেও। 3, আমি মনে রাখব সবার গতি আলাদা। আমার গতি ধীর হতে পারে, কিন্তু আমি এগোচ্ছি। 4, আমি যখনই অন্যের সাফল্য দেখে হতাশ হব, তখন নিজেকে প্রশ্ন করব ওর ভেতরের জীবনটা আসলে কেমন। সবশেষে আমি নিজেকে মনে করাব, আমার যাত্রা আমার, অন্য কেউ এটা বাঁচতে পারবে না। লেখা শেষ করে ও খাতা বন্ধ করে। এটা কোনো চুক্তি না, এটা শুধু নিজের সাথে নিজের কথা। ও জানে এই সিদ্ধান্তগুলো বারবার ভাঙবে, আবার নতুন করে নিতে হবে, কিন্তু চেষ্টা করাটাই তো আসল। দুপুর গড়িয়ে ফেল হয়। ও কাজে মন দেয়, আজ আর সোশ্যাল মিডিয়া খোলে না, বরং একটা বই পড়ে, লেখা নিয়ে ভাবে, নিজের প্রকল্প নিয়ে চিন্তা করে। সন্ধ্যায় এক বন্ধু ফোন দেয়, কথা হয়। বন্ধু বলে, তোর লেখা কেমন চলছে? তোকে তো আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। ও হেসে বলে, আগের চেয়ে ভালো, নিজের মতো করে এগোচ্ছি। বন্ধু বলে, ভালো কথা, নিজের মতো করে চলাটাই আসল। দেখিস, সবাই দৌড়ায়, কিন্তু কজন গন্তব্যে পৌঁছায়? ও কথা শেষ করে ফোন রাখে। বন্ধুর কথা ভাবে। ওর বন্ধুও নিজের মতো করে চলছে, কখনো দ্রুত, কখনো ধীর, কিন্তু চলছে। সবাই চলছে, শুধু গতি আলাদা। ও জানালার বাইরে তাকায়, সূর্য ডুবছে, একটা পাখি উড়ে যাচ্ছে দূরে। ওর মনে হয় পাখিটাও জানে না কত দূর যেতে হবে, শুধু উড়ে চলে। হয়তো ওকেও শুধু উড়ে চলতে হবে, গন্তব্য নিয়ে এত ভাবার দরকার নেই। রাত 10টা। ও আজ অফিস থেকে ফিরেছে 8টায়। তারপর খেয়ে একটু বিশ্রাম নিয়েছে, এখন আবার টেবিলে বসেছে। কারণ আজ ওর মনে হচ্ছে গত কয়েকদিনের চিন্তাগুলোকে আরও গুছিয়ে নেওয়া দরকার। হঠাৎ মোবাইল ফোনটা বাজে। একটা মেসেজ। এক বন্ধু লিখেছে, তোর লেখা ব্লগটা দেখলাম, ভালো হচ্ছে, কিন্তু তুই কেন রেগুলার পোস্ট করিস না? দেখ, অমুক ব্লগার প্রতিদিন পোস্ট করে, ওর ফলোয়ার্স কত বেড়েছে দেখেছিস? ও থমকে যায়। মেসেজটা পড়ে, আবার পড়ে। বন্ধুটি ভালোই বলতে চেয়েছে, কিন্তু ওর কথায় আবার সেই তুলনার বীজ বপন করে দিয়েছে। ও উত্তর দেয়, ধন্যবাদ, আমি নিজের গতিতে লিখছি, অন্যদের সাথে তুলনা করে লাভ নেই। বন্ধু আবার লেখে, তুই তো দার্শনিক হয়ে গেলি, কিন্তু বাস্তবে দেখ, যারা রেগুলার পোস্ট করে তারাই সফল হয়। ও এবার একটু বিরক্ত হয়, কিন্তু নিজেকে সামলে নেয়। উত্তর দেয়, সফলতার সংজ্ঞা সবার জন্য আলাদা। আমার কাছে সফলতা হলো আমি যা লিখি তা আমার নিজের মনে সত্যি লাগে। বন্ধু আর উত্তর দেয় না। হয়তো ওর কথা মেনে নিয়েছে, অথবা হয়তো ভেবেছে ও বদলে গেছে। ও ফোনটা টেবিলের উপর রাখে।
কিছুক্ষণ চুপ করে বসে থাকে। বন্ধুর কথাগুলো মনে দাগ কেটেছে, কারণ বন্ধুটি কিন্তু ভুল কিছু বলেনি। বাস্তব জগতে যারা নিয়মিত পোস্ট করে তারাই বেশি দৃশ্যমান হয়, তারাই বেশি ফলোয়ার পায়, তারাই বেশি সফল বলে বিবেচিত হয়। কিন্তু ও কি চায় বেশি দৃশ্যমান হতে, বেশি ফলোয়ার পেতে, বেশি সফল হতে? অবশ্যই চায়, কিন্তু কি মূল্যে? ও যদি প্রতিদিন পোস্ট করতে গিয়ে নিজের লেখার গুণগত মান কমিয়ে দেয়, তাহলে সেটা কি ওর জন্য ভালো হবে? ও যদি অন্যের মতো করে লিখতে গিয়ে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে, তাহলে সেই সাফল্যের মূল্য কি? ও আবার চিন্তা করে, বন্ধুর কথায় একটা সত্য আছে, নিয়মিত চর্চা জরুরি, কিন্তু সেই চর্চা যেন নিজের জন্য হয়, অন্যের জন্য না। ও খাতা খোলে, লিখতে শুরু করে। নিয়মিততা আর তুলনার মধ্যে পার্থক্য কি? নিয়মিততা মানে আমি নিজের জন্য প্রতিদিন কিছু করছি, নিজের উন্নতির জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য। তুলনা মানে আমি অন্যের জন্য নিজেকে বদলাচ্ছি, অন্যের চোখে ভালো হওয়ার জন্য নিজের পথ ছেড়ে অন্যের পথে হাঁটছি। প্রথমটা আমাকে তৈরি করে, দ্বিতীয়টা আমাকে ভাঙে। ও থামে, তারপর আবার লেখে। আমার বন্ধুটা আমাকে খারাপ কিছু বলেনি, ও শুধু সমাজের প্রচলিত চিন্তাটা বলেছে। কিন্তু আমার কাজ হল সেই চিন্তাটাকে নিজের মতো করে ফিল্টার করা, যা ভালো লাগবে নেওয়া, যা খারাপ লাগবে বাদ দেওয়া। লেখা শেষ করে ও আবার ফোনের দিকে তাকায়। এবার আর সোশ্যাল মিডিয়া না, বরং গুগল করে দেখে কিভাবে নিজের গতি খুঁজে বের করা যায়। অনেক আর্টিকেল পড়ে। একটা জিনিস বারবার চোখে পড়ে, নিজের গতি খুঁজে বের করতে হলে প্রথমে নিজেকে চিনতে হবে, জানতে হবে কি তোমাকে শক্তি দেয়, কি তোমাকে দুর্বল করে, কি তোমাকে এগিয়ে নেয়, কি পিছিয়ে টানে। ও ভাবে, আমি কি নিজেকে চিনি? হ্যাঁ, কিছুটা চিনি, কিন্তু পুরোপুরি না। এখনও অনেক কিছু অজানা, এখনও অনেক কিছু শেখার বাকি। ও উঠে যায়, জানালার কাছে দাঁড়ায়। রাতের শহর, কিছু জানালায় আলো জ্বলছে, কিছু অন্ধকার। প্রতিটা জানালার পেছনে কোনো না কোনো মানুষ। তারাও কি নিজেকে খুঁজছে? তারাও কি নিজের গতি নিয়ে ভাবছে? হঠাৎ একটা চিন্তা আসে, হয়তো সবাই নিজেকে খুঁজছে, শুধু কেউ জোরে বলে, কেউ চুপে চুপে, কেউ সফল হয়, কেউ হয় না, কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে। ওর মনে হয় এই চেষ্টাটাই তো জীবনের অর্থ। শেষ পর্যন্ত কে কতদূর গেল সেটা বড় কথা না, বড় কথা হলো কে কতটা নিজের পথে হাঁটল। ও ফিরে এসে টেবিলে বসে, আবার খাতা খোলে। এবার শুধু একটা লাইন লেখে, আমার গতি আমার, অন্য কারো গতি দিয়ে আমি নিজের পথ মাপতে পারব না। তারপর খাতা বন্ধ করে, ল্যাপটপ বন্ধ করে। আজ আর কিছু না, আজ এতটুকুই যথেষ্ট। ও শুয়ে পড়ে, চোখ বুজে। ঘুম আসতে সময় লাগে না, কারণ আজ মনটা কিছুটা হালকা। কাল আবার নতুন দিন, আবার চ্যালেঞ্জ আসবে, আবার তুলনা আসবে, কিন্তু ও এখন একটু বেশি তৈরি। সকাল 7:30। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মনটা আজ অন্যরকম। গত কয়েকদিনের চিন্তাগুলো এখন আর ওকে ভারাক্রান্ত করছে না, বরং শান্ত করছে। ও চা বানিয়ে ব্যালকনিতে বসে। বৃষ্টির ফোঁটায় সে হাতে পড়ছে, ঠান্ডা অনুভূতি। ও ভাবে, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। বৃষ্টি তার নিজের গতিতে ঝরে, গাছ তার নিজের গতিতে বড় হয়, নদী তার নিজের গতিতে বয়ে চলে। কেউ কারো সাথে তুলনা করে না। আজও প্রথমবারের মতো অনুভব করছে তুলনার ফাঁদটা আসলে কতটা গভীর ছিল। ও বছরের পর বছর ধরে নিজেকে মেপেছে অন্যের মাপকাঠিতে। কে কত পেল, কে কত এগিয়ে গেল, এই হিসেবেই কেটে গেছে অগণিত দিন। কিন্তু আজ মনে হচ্ছে এই হিসেবের কোনো মানে নেই। ও চায়ে চুমুক দেয়। বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে পড়ে যায়, গত সপ্তাহে এক জায়গায় পড়েছিল, যদি তুমি মাছের সাফল্য মাপতে চাও গাছে ওঠার ক্ষমতা দিয়ে, তাহলে সারা জীবন মাছটা নিজেকে ব্যর্থ ভাববে। হাসি পায় ওর। এই উপমাটা খুব মজার, কিন্তু খুব সত্যি। ও নিজেকে বারবার ব্যর্থ ভেবেছে, কারণ ও নিজের শক্তিকে চিনতে পারেনি। অন্যদের শক্তি দেখে ভেবেছে আমারও সেটা হওয়া উচিত। কিন্তু ও যে আলাদা, ওর নিজস্ব কিছু গুণ আছে, নিজস্ব কিছু দক্ষতা আছে, সেগুলোকে চিনতে না পেরে অন্যের পথে হাঁটতে গিয়ে ব্যর্থ হয়েছে বারবার। ও চা শেষ করে, ঘরে ফিরে আসে, টেবিলে বসে, খাতা খোলে। এবার ও নিজের সম্পর্কে লিখতে চায়, শুধু ভালো দিকগুলো নয়, বরং খারাপ দিকগুলোও, কারণ নিজেকে পুরোপুরি চিনতে হলে সব দিকই জানা জরুরি। আমার শক্তি, আমি গভীরভাবে ভাবতে পারি, আমি অন্যদের কথা মন দিয়ে শুনতে পারি, আমি লেখার মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারি, আমি ধৈর্য ধরে কোনো বিষয়ে বুঝতে চেষ্টা করি, আমি নিজের ভুলগুলো স্বীকার করতে পারি। আমার দুর্বলতা, আমি অতিরিক্ত ভেবে সময় নষ্ট করি, আমি অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই, আমি সিদ্ধান্ত নিতে দেরি করি, আমি নিজেকে নিয়ে সন্দেহ করি, আমি পরিবর্তনকে সহজে মেনে নিতে পারি না।
ও তালিকাটা পড়ে দেখে। এই শক্তি আর দুর্বলতা দুটোই ওর অংশ। এগুলোকে অস্বীকার করার কোনো মানে হয় না, বরং এগুলোকে মেনে নিয়ে দুর্বলতাগুলোকে ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করা যায়। হঠাৎ একটা মেসেজ আসে। অফিসের সহকর্মী লিখেছে, আজ অফিস নেই তোকে, দেখি তোকে আসতে। ও হাসে, উত্তর দেয়, আজ ওয়ার্ক ফ্রম হোম করছি, বৃষ্টি উপভোগ করছি। সহকর্মী লেখে, ভালো, আরাম কর, কাল দেখা হবে। ও ফোন রাখে। এই ছোট কথাটাও ভালো লাগে। কেউ খোঁজ নিচ্ছে, কেউ মনে রেখেছে। বিকেলের দিকে বৃষ্টি থামে। ও বাইরে বেরোয়। একটু হাঁটার ইচ্ছে হচ্ছে। পার্কে যায়, ভিজে ঘাসের গন্ধ, কিছু বাচ্চা খেলছে, কিছু বয়স্ক মানুষ বসে আড্ডা দিচ্ছে। ও একটা বেঞ্চে বসে। পাশের বেঞ্চে দুজন মানুষ বসে কথা বলছে। একজন বলছে, ওর ছেলে তো আমেরিকায় চলে গেল, খুব সফল হয়েছে শুনলাম। অন্যজন বলছে, হ্যাঁ, ওর ছেলে অনেক ভালো, কিন্তু আমার ছেলেও তো এখানে ভালো আছে, ওর চাকরি ভালো, সংসার ভালো, সবার কি আমেরিকায় যেতে হবে? প্রথমজন বলে, সেটা তো বটেই, কিন্তু মানুষ তুলনা করেই তো দেখে। ও কথাগুলো শুনে হাসে। এটা যে শুধু ওর সমস্যা না সেটা বুঝতে পারে। সব বয়সের মানুষই এই তুলনার ফাঁদে আটকে আছে। কেউ বাবা মায়ের সাফল্য নিয়ে তুলনা করছে, কেউ নিজের। ও ভাবে এই তুলনার সংস্কৃতি এত গভীরে চলে গেছে যে এটা থেকে বের হওয়া সত্যিই কঠিন, কিন্তু অসম্ভব না। ও ফিরে আসে বাসায়। সন্ধ্যা হয়ে এসেছে, আলো জ্বালায়। আজও আর কোনো কাজ করে না, শুধু বসে থাকে, ভাবে। ভাবতে ভাবতে একটা জিনিস পরিষ্কার হয়, তুলনা থেকে বের হওয়ার প্রথম ধাপ হল নিজেকে মেনে নেওয়া। নিজের ভালো মন্দ, শক্তি দুর্বলতা সবকিছু সহ। যখন তুমি নিজেকে পুরোপুরি মেনে নিতে পারবে, তখন অন্যের সাথে তুলনা করার প্রয়োজন কমে যাবে। দ্বিতীয় ধাপ হল অন্যের পথ আর নিজের পথের পার্থক্য বোঝা। ও যেখানে যাচ্ছে সেটা ওর গন্তব্য, অন্য কেউ যেখানে যাচ্ছে সেটা ওদের গন্তব্য। দুটো ভিন্ন পথ, তুলনা করার কিছু নেই। তৃতীয় ধাপ হল নিজের অগ্রগতি দেখা। ও আগের থেকে কতটা বদলেছে সেটা দেখা। ওর নিজস্ব মাপকাঠিতেও কতটা এগিয়েছে সেটা বোঝা। ও মনে মনে এই 3টে ধাপ রপ্ত করার চেষ্টা করবে, ধীরে ধীরে, একদিনে নয়। রাতে খাওয়ার সময় ওর মনে হয়, আজকের দিনটা ভালো কাটল, বৃষ্টি ছিল, হাঁটা হলো, অনেক ভাবা হলো, আর সবচেয়ে বড় কথা, তুলনার চাপ ছিল বললেই চলে। এটাই কি অগ্রগতি না? ও হাসে নিজের মনে, হ্যাঁ, এটাই অগ্রগতি। রাত 11টা। ও আজ অনেকক্ষণ জেগে আছে, ঘুম আসছে না, কিন্তু এটা সেই অস্থিরতার ঘুম না, বরং নতুন কিছু ভাবার তাড়না। ও টেবিলে বসে, সামনে খাতা, কলম হাতে নিয়ে লিখতে শুরু করে। আমি এখন কোথায় আছি? ও নিজেকে এই প্রশ্নটা করে, কারণ গত কয়েকদিনে অনেক কিছু বদলেছে। তুলনার ফাঁদ থেকে বের হবার চেষ্টা করছে ও, কিন্তু ঠিক কতটা সফল হচ্ছে সেটা বোঝা জরুরি। ও লিখতে থাকে। এপিসোড 17 শুরু করার সময় আমার মানসিক লেভেল ছিল 6.5/10। তখন আমি তুলনার চাপে অস্থির হয়ে পড়েছিলাম। অন্যের সাফল্য দেখে ভেবেছিলাম আমি পিছিয়ে যাচ্ছি। এখন এই এপিসোডের প্রায় শেষ প্রান্তে এসে আমি কি অনুভব করছি? 1. তুলনার চাপ এখনও আসে, স্বীকার করছি, কিন্তু সেই চাপ আমাকে আগের মতো ভাঙতে পারে না। আমি এখন দেখতে পাই এটা শুধু একটা অনুভূতি, বাস্তবতা না। 2. আমি বুঝতে পেরেছি প্রত্যেকের গতি আলাদা। আমার গতি ধীর হতে পারে, কিন্তু আমি থেমে নেই। এই উপলব্ধিটা এখন শুধু মস্তিষ্কে না, হৃদয়েও প্রবেশ করতে শুরু করেছে। 3. আমি নিজের অগ্রগতি দেখতে শিখেছি। অন্যের মাপকাঠিতে নিজেকে মাপার বদলে আমি এখন দেখি আজ আমি গতকালের চেয়ে কোথায় ভালো হয়েছি। 4. আমি মেনে নিয়েছি সোশ্যাল মিডিয়ায় যা দেখি সেটা পুরো সত্যি না, ওটা শুধু হাইলাইট রিল, বাকি অংশ অন্ধকারে থাকে। এই জিনিসটা এখন আমার মধ্যে গেঁথে গেছে। 5. সবচেয়ে বড় কথা, আমি নিজেকে মেনে নিতে শিখছি, নিজের শক্তি, দুর্বলতা সব কিছু সহ। ও লেখা থামায়, কয়েক মুহূর্ত চুপ করে থাকে, তারপর আবার লেখে। তাহলে আমার মানসিক লেভেল এখন কত? আমার মনে হয় 7/10। পুরোপুরি না, কিন্তু কাছাকাছি। কেন 7? কারণ আমি এখনও পুরোপুরি তুলনামুক্ত নই। এখনও কখনো কখনো পুরনো অভ্যাস ফিরে আসে। এখনও কোনো দিন অন্যের সাফল্য দেখে মন খারাপ হয়। এখনও নিজেকে নিয়ে সন্দেহ জাগে মাঝে মাঝে। কিন্তু পার্থক্য হলো এগুলো এখন আমাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারে না। আমি এখন দ্রুত সামলে উঠতে পারি।
নিজেকে মনে করিয়ে দিতে পারি আমার পথ আলাদা। এই জায়গাটা থেকে 7-এ আসতে পেরেছি। ও লেখা শেষ করে, খাতা বন্ধ করে, উঠে দাঁড়ায়, জানালার কাছে যায়। রাতের আকাশে মেঘ নেই, তারা দেখা যাচ্ছে, অসংখ্য তারা, কেউ বড়, কেউ ছোট, কেউ উজ্জ্বল, কেউ ম্লান। ওর মনে হয় প্রকৃতিতে কোনো তারাই অন্য তারার সাথে তুলনা করে না, ওরা শুধু নিজের জায়গায় জ্বলে, নিজের আলোয়। কেউ কম জ্বলছে বলে কি ওর মূল্য কম? না, প্রতিটি তারারই নিজস্ব মূল্য আছে, নিজস্ব সৌন্দর্য আছে। হয়তো মানুষও তেমন, প্রতিটি মানুষের নিজস্ব মূল্য আছে, নিজস্ব আলো আছে, সেই আলো মাপার কোনো মাপকাঠি নেই। ও হাসে, এই উপলব্ধিটা অনেক দেরিতে এসেছে, কিন্তু এসেছে, এটাই বড় কথা। ও ফিরে এসে বিছানায় শুয়ে পড়ে, চোখ বুজে, কিন্তু ঘুম আসতে চায় না। আজকের দিনের সব ঘটনা মনে পড়ে, সকালের বৃষ্টি, পার্কে বসে শোনা কথোপকথন, নিজের লেখা তালিকা, এই তারাভরা রাত। হঠাৎ একটা চিন্তা আসে, এপিসোড শেষ হয়ে আসছে, পরবর্তী এপিসোডে ও কোথায় যাবে? ওর মানসিক বিকাশের পরবর্তী ধাপ কী হবে? ও জানে না, কিন্তু এটাও জানে যেভাবে এতদিন এগিয়েছে সেভাবেই এগোবে, ধীরে ধীরে, একটু একটু করে, নিজের গতিতে। কারণ ও এখন শিখে গেছে জীবন কোনো রেস না, এটা এক যাত্রা। আর এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সাথে সৎ থাকা, নিজের পথে চলা, নিজের মতো করে বেড়ে ওঠা। ও শুয়ে থাকে, চোখ বুজে, ধীরে ধীরে ঘুম নেমে আসে। স্বপ্ন দেখে ও, এক বিশাল মাঠ, সেখানে অসংখ্য মানুষ, সবাই নিজের মতো করে হাঁটছে, কেউ দ্রুত, কেউ ধীরে, কেউ দৌড়াচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সবাই নিজের পথে মনোযোগী। ও হাসে স্বপ্নের ভেতর, এই মাঠটাই আসল পৃথিবী, যেখানে সবাই নিজের গতিতে চলে, আর ও এখন সেটা বুঝতে পেরেছে। সকাল 8:30। ও ঘুম থেকে উঠে দেখে রোদ ঝলমল করছে। গতকালের মেঘলা আকাশ আজ সম্পূর্ণ পরিষ্কার। জানালা দিয়ে আলো এসে ঘর ভরিয়ে দিয়েছে। ও অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকে। গত রাতের চিন্তাগুলো এখনও মনে আছে, স্বপ্নটাও মনে আছে, সেই বিশাল মাঠ, নিজের পথে হাঁটা মানুষগুলো। ও ভাবে আজ এপিসোডের শেষ দিন, 10 পর্বে ও অনেক দূর এগিয়েছে। শুধু বাইরে থেকে দেখা যায় না বলে কি আসলেই ও এগোয়নি? না, ও জানে ও এগিয়েছে, ভেতর থেকে। ও উঠে ফ্রেশ হয়, নাস্তা করে, তারপর টেবিলে বসে। আজ ওর আর কোনো তাড়া নেই, আজও শুধু এই এপিসোডটা শেষ করতে চায়, নিজের মতো করে। খাতা খোলে, শেষ কয়েকদিনের লেখাগুলো পড়ে দেখে। তুলনার ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা, কত কিছু লিখেছে ও, কত ভেবেছে, কত অনুভব করেছে। ও কলম হাতে নেয়, লিখতে শুরু করে। এপিসোড 17-র শেষ কথা। আমি এখন বুঝতে পারছি তুলনা একটা ফাঁদ, কিন্তু এই ফাঁদ থেকে বের হওয়া মানে কি পুরোপুরি তুলনা বন্ধ করে দেওয়া? না, সেটা সম্ভব না, কারণ তুলনা করা মানুষের স্বভাব, এই স্বভাবকে পুরোপুরি মুছে ফেলা যায় না। তাহলে কি করব? আমি শিখেছি তুলনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে বসাতে হবে সঠিক জায়গায়। তুলনা তখনই খারাপ যখন সে আমাকে ভেঙে দেয়, যখন আমি শুধু দেখি আমার নেই, অন্যদের আছে, আমি পারছি না, অন্যদের পারছে। তুলনা তখন ভালো যখন সে আমাকে শেখায়, যখন আমি দেখি ওর কাছ থেকে কি শিখতে পারি, ওর পথ দেখে নিজের পথটা আরেকটু পরিষ্কার করতে পারি। এই পার্থক্যটাই এখন আমি বুঝতে পেরেছি। ও থামে, একটু ভাবে, তারপর আবার লেখে। গত 10 পর্বে আমি যা শিখলাম। প্রথম পর্বে আমি দেখলাম অন্যের সাফল্য দেখে আমি অস্থির হয়ে যাই। সোশ্যাল মিডিয়া আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি পিছিয়ে আছি। দ্বিতীয় পর্বে আমি বুঝলাম আমি নিজের বিহাইন্ড দ্য সিনস আর অন্যের হাইলাইট রিল তুলনা করছি। তৃতীয় পর্বে ওয়েবিনার দেখে শিখলাম সফলতার পিছনে অনেক অদেখা গল্প থাকে। চতুর্থ পর্বে নিজের অগ্রগতির তালিকা বানালাম, ছোট ছোট অর্জনগুলো দেখলাম। পঞ্চম পর্বে বুঝলাম যাদের সাথে আমি তুলনা করি তারাও অন্যদের সাথে তুলনা করে, এই শৃঙ্খলের কোনো শেষ নেই। ষষ্ঠ পর্বে নিজের শক্তি দুর্বলতার তালিকা বানালাম, নিজেকে মেনে নেওয়ার চেষ্টা করলাম। সপ্তম পর্বে বন্ধুর মেসেজ পেয়ে শিখলাম নিয়মিততা আর তুলনার মধ্যে পার্থক্য। অষ্টম পর্বে বৃষ্টির দিনে বুঝলাম প্রকৃতি নিজের গতিতে চলে, আমাকেও নিজের গতিতে চলতে হবে।
নবম পর্বে নিজেকে প্রশ্ন করলাম, আমি এখন কোথায় আছি? উত্তর পেলাম 7/10-এ। আজ 10ম পর্বে আমি শুধু দেখছি এই যাত্রাটা কেমন ছিল। ও লেখা থামিয়ে জানালার বাইরে তাকায়। রোদ এখন আরও তীব্র। একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ফুলের কাছে। ওর মনে হয়, এই প্রজাপতি কি জানে অন্য প্রজাপতি কত রঙিন? ও কি নিজেকে ওদের সাথে তুলনা করে? হয়তো না। ও শুধু উড়ে বেড়ায়, ফুলের মধু খায়, নিজের মতো করে বাঁচে। ও হাসে। মানুষ যদি একটু প্রজাপতির মতো হতে পারত? ও আবার লেখে, এই এপিসোড শেষে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, আমার যাত্রা আমার। অন্য কেউ এটা বাঁচতে পারবে না। অন্য কারোর যাত্রা আমি বাঁচতে পারব না। তুলনা মানে অন্য কারোর যাত্রাকে নিজের যাত্রার মাপকাঠি বানানো। এটা যেমন অন্যায়, তেমনি অমূলক। আমার গতি ধীর হতে পারে, কিন্তু আমি এগোচ্ছি, আমি শিখছি, আমি বদলাচ্ছি। এটাই যথেষ্ট। আরও একবার বলি, এটাই যথেষ্ট। ও কলম রাখে, খাতা বন্ধ করে, উঠে দাঁড়ায়, আয়নার সামনে যায়, নিজের দিকে তাকায়। আয়নায় ওই মানুষটাকে দেখে ওর ভালো লাগে। ওই মানুষটা এখন আগের চেয়ে অনেক শান্ত, অনেক স্থির, অনেক বেশি নিজের মতো। ও বলে, চল, এগোই, নিজের গতিতে, নিজের পথে। আয়নার মানুষটা হাসে, ও হাসে। তারপর ও ঘরের কাজে মন দেয়। আজ আর কিচ্ছু ভাববে না। আজ শুধু বাঁচবে, নিজের মতো করে, সাধারণভাবে, সহজভাবে। কারণ ও এখন জানে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সাধারণ দিনগুলোতেই লুকিয়ে থাকে অসাধারণ মুহূর্তগুলো, আর সেগুলোকে উপভোগ করাই আসল সফলতা। বিকেলেও বের হয়, একটু হাঁটে, একটা বইয়ের দোকানে যায়, একটা বই কেনে, যেটা অনেক দিন ধরে কিনবে ভাবছিল। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে ওর মনে হয়, এই ছোট জিনিসগুলোই তো জীবন। এই কেনাকাটা, এই হাঁটা, এই বই পড়ার ইচ্ছে, এগুলোই তো আসল। ফিরে এসে ও বসে বই পড়ে। পড়তে পড়তে একটা লাইন চোখে পড়ে, শান্ত হও, তুমি ঠিক পথেই আছো, শুধু নিজের গতিতে চলতে থাকো। ও লাইনটা কয়েকবার পড়ে, তারপর খাতায় তুলে নেয়। এটাই আজকের শিক্ষা, এটাই এই এপিসোডের শেষ বার্তা। রাত হয়। ও খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ঘুমানোর আগে শেষবারের মতো ভাবে, কাল নতুন এপিসোড শুরু হবে, নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন কিছু শেখার থাকবে। কিন্তু ও এখন তৈরি, আগের চেয়ে বেশি তৈরি। কারণ ও শিখেছে, তুলনার ফাঁদ থেকে বের হওয়া যায়। শুধু নিজের পথটা চিনতে হয়, নিজের গতিটা মেনে নিতে হয়, আর এগোতে হয়, ধীরে হলেও স্থির হয়ে। চোখ বুজে আসে, ঘুম নেমে আসে। আর এভাবেই শেষ হয় এপিসোড 17। তো প্রিয় দর্শক, এপিসোড 17 শেষে আমাদের চরিত্র তুলনার ফাঁদ থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে। কিন্তু এখন সে নতুন এক প্রশ্নের মুখোমুখি হবে। চারপাশের সব শব্দ বন্ধ করে দিলে কি ভেতরে কিছু শোনা যায়? এপিসোড 18-এ আমরা জানব কিভাবে সে প্রথমবারের মতো ইচ্ছাকৃতভাবে নীরবতা অবলম্বন করে, কিভাবে সোশ্যাল মিডিয়া, খবর, বন্ধুদের কথাবার্তা থেকে নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে নেয়। প্রথম দিকে এই নীরবতা তাকে অস্বস্তি দেবে, ভয় দেখাবে, কারণ সে অভ্যস্ত সারাক্ষণ কিছু না কিছু শুনতে। কিন্তু ধীরে ধীরে সে আবিষ্কার করবে, এই নীরবতার মাঝেই আসলে তার ভেতরের একটা কণ্ঠ লুকানো ছিল, যে কণ্ঠ সব সময় তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করত, কিন্তু বাইরের এত শব্দে সেটা চাপা পড়ে যেত। আমরা জানব, প্রতিক্রিয়া না জানানো কিভাবে এক ধরনের শক্তি হতে পারে। চুপ করে থাকা মানে দুর্বলতা না, বরং নিজেকে চেনার সবচেয়ে বড় হাতিয়ার। এই নীরবতার মাঝে সে নিজের ভয়, নিজের সীমাবদ্ধতা আর নিজের সম্ভাবনাকে নতুন করে চিনতে শুরু করবে।